প্রণয় ঘোরের সন্ধিতে লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৪। আজ বৈশাখের প্রথম দিন। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিনে বৈশাখী মেলা উদযাপন করা হয়, যার মাধ্যমে বাঙালির সংস্কৃতি ফুটে ওঠে। শুধুমাত্র বাংলাদেশেই নয়, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি প্রবাসীরা এ উৎসব পালন করে থাকেন। চারদিকে আনন্দমুখর উৎসবের আয়োজন। বাহারি রঙের শাড়িতে সেজেছে মেয়েরা। সবার মতো নওমিও আজ লাল পাড়ের সাদা রঙের শাড়ি পরেছে। কানে আর গলায় মাটির গহনা পরে একদম বাঙালি সাজে সেজেছে। আন্নি এখনও সাজছে। এই সুযোগে নওমি তাজের রুমের সামনে আসছে। একটু থেমে দরজা ধাক্কা দিতেই দেখল তাজ বিছানায় চিত হয়ে শুয়ে আছে। বিছানার বাহিরে মাথা উল্টে রেখেছে। উল্টানো অবস্থায় শাড়ি পরা নওমিকে দেখে তাজের অদ্ভুত লাগলো। সঙ্গে সঙ্গে সোজা হয়ে শুয়ে স্পষ্ট চোখে নওমির দিকে তাকালো। নওমির এক হাত কোমরে, অন্য হাতে দরজায় ধরে তারপর দুবার ভ্রু নাচিয়ে জানতে চাইল কেমন লাগছে আমাকে। তাজ মুচকি হেসে বলল, অতিরিক্ত ভদ্র, যা কল্পনার বাহিরে। নওমি হেসে বলল, ধন্যবাদ তামজিদ ভাইয়া। উপন্যাস বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি কেমন হয়েছে তা লাইক ও মন্তব্য করে মতামত জানাবেন। তাজ প্রশস্ত নেত্রে তাকিয়ে বলে উঠল, এত ভালো হয়েছিস কবে? আজই। ভাবলাম বছরের প্রথম দিন, নতুন একটা বছর, তাই সম্পর্কের আবেগগুলোও নতুন হোক। ঠিক আছে, তোর মাথায় যেহেতু সুবুদ্ধি এসেছে, তাহলে আজ থেকে আমিও তোকে মুস্কান ডাকবো। সম্পর্ক পুরনো হলেও ডাকটা নতুন হবে। দেখো, ভুল করে আবার মুশকিল ডেকো না যেন। আমি তোর মতো উম্মাদ না। এখন উঠে তাড়াতাড়ি রেডি হও। আমি তো ভেবেছিলাম নীলুর সাথে বের হব। ভাবিকে আমাদের সাথে ডেকে নাও। সমস্যা কোথায়? আরে না, আন্নি, রাফি, রাদ ওরা দেখলে বাসায় বলে দিবে। আমরা কি তাহলে একা যাব? না না, তোদের একা ছাড়া সম্ভব না। আমি গোসল করে আসছি, একটু অপেক্ষা কর। তোমার ফোনটা দাও, ছবি তুলব। তাজ সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ফোন নিতে আমার অনুমতি চাইছিস? ইমপ্রেসিভ। নওমি ফোন নিয়ে যেতে যেতে বলল, ভাবছি বিনম্র হব। এত বেশি বিনম্র হতে যাস না যেটাতে তোর আশেপাশের মানুষের বদহজম হয়। নওমি ফোন নিয়ে নিচে চলে গেছে। রাফি আর রাদের সাথে কতগুলো ছবি তুলেছে। নিজেও বেশ কিছু সেলফি তুলেছে। এদিকে আন্নি এখনও রেডি হয়নি। নওমি সোফায় বসে বসে ছবিগুলো দেখছিল। এমন সময় কানাডা থেকে শুভ্রর কল আসছে। শুভ্রর ছবি ভাসতেই নওমি দ্রুত কল রিসিভ করলো। শুভ্র স্বাভাবিক কণ্ঠে বলল, শুভ নববর্ষ ভাই। নওমিকে দেখেই থমকালো। নওমি মিষ্টি হেসে বলল, শুভ নববর্ষ শুভ্র ভাইয়া। শুভ্র কিছুটা তপ্তস্বরে বলে উঠল, তুমি? তামজিদ ভাইয়া গোসল করতেছে। আমি ছবি তোলার জন্য ফোন নিয়ে আসছিলাম। ও আচ্ছা, শুভ নববর্ষ মিস তানজিদা মুস্কান নওমি। নওমি মৃদু হেসে বলল, এই পৃথিবীতে মনে হয় একমাত্র তুমিই আছো যে আমার পুরো নাম জানে। বাকিরা তো নওমি ডেকেই কুলকিনারা পায় না। কত কত বন্ধুরা তো নুমিও ডাকে। শুভ্র নিরেট দৃষ্টিতে তাকিয়ে অনুস্য কণ্ঠে বলল, তোমাকে আজ খুব মায়াবী লাগছে। মাটির গহনা আর সাদামাটা সাজে বাঙালি মেয়ে লাগছে। মাথায় ঘোমটা দিলে একদম নববধূ লাগবে। তুমি শাড়ি পরছো নাকি দেখি? তাজ উপর থেকে নামতে নামতে কথাগুলো শুনছিল। নওমি সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। নওমি ফোনটা ফুলদানির সাথে রেখে যেই পেছাতে যাবে অমনি তাজ ফোনটা টান দিয়ে নিয়ে গেছে। শুভ্রর দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, কিন্তু তুই ফোনটা নিয়ে নিলি কেন? নওমি নাকি শাড়ি পরেছে, দেখতে চেয়েছিলাম। দেখার ইচ্ছে হলে দেশে এসে দেখবি। বিদেশের মাটিতে শুয়ে শুয়ে বাঙালির ঐতিহ্য দেখতে হবে না। আমি বাঙালির ঐতিহ্য দেখতে চাইনি, নওমিকে দেখতে চেয়েছি। নওমি বাঙালি সাজে সেজেছে, তাই নওমিও আজ বাঙালির ঐতিহ্য হয়েছে। একবার দেশে আসি শুধু, তারপর বোঝাবো। সব সময়ের মতো আজও বলছি, ওয়েলকাম। নওমি নির্বাক চোখে চেয়ে আছে। তাজের কাণ্ডে রাগ হলেও আজ তা প্রকাশ করল না। বছরের প্রথম দিন সে কোনোভাবেই ঝগড়া করতে চায় না। আন্নি রেডি হয়ে আসতেই সবার একসঙ্গে বের হলো। মেলায় ঘুরে কিছু কেনাকাটা করেছে। খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসতে দুপুরের পর হয়ে গেছে। সবাইকে বাসায় পৌঁছে দিয়ে তাজ আবারও বেরিয়েছে। ভালো খারাপের মাঝে
কাটছে দিন, বৈশাখের তপ্ত গরমে অতিষ্ঠ সবাই, সাথে হুটহাট কালবৈশাখী ঝড় তো আছেই। নবমীর ক্লাস শেষ অনেকক্ষণ হলো, আজ বাসায় যেতে একদম ইচ্ছে করছে না। ডিপার্টমেন্টের দু একটা বান্ধবীর সাথে বসে গল্প করছিল আর আইসক্রিম খাচ্ছিল। হঠাৎ একটা ছেলে কোথা থেকে দৌড়ে আসছে, নবমীদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই তুমি তানজিদা না? নবমী ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, কিন্তু কেন? তুমি আগে মহিলা কলেজে পড়তে না? হ্যাঁ। আমাকে চিনতে পেরেছ? না, কে আপনি? চিনোনি? গত বছর প্রাইভেটে দেখা হয়েছিল, সিটে বসা নিয়ে তোমার আমার তুমুল ঝগড়া হয়েছিল। স্যার এসে আমাদের ঝগড়া থামিয়েছিল, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তুমিও কি এই ভার্সিটিতে পড়ো? ইয়েস, ম্যানেজমেন্ট সাবজেক্ট। ও আচ্ছা। তুমি? অ্যাকাউন্টিং। ভালোই হলো মাঝে মাঝে দেখা হচ্ছে তাহলে। চলো কিছু খাই। না, অন্য দিন। তোমার ইচ্ছে? এমন সময় তাজ আসছে, নওমীকে দেখেই তপ্তস্বরে বলল, বাসায় চল। নওমী আঁতকে উঠে বলল, তুমি এ সময় ভার্সিটিতে? কাজ ছিল? নওমী সবাইকে টাটা দিয়ে তাজের সাথে যেতে যেতে আবারও জিজ্ঞেস করলো, তুমি যে ভার্সিটিতে আসবে এটা সকালে বলনি কেন? না বলে এসে বিরক্ত করলাম বুঝি? বিরক্ত কেন করবে? ছেলেটা কে ছিল? তোমাকে বলছিলাম না গত বছর প্রাইভেটে এক ছেলের সাথে সিটে বসা নিয়ে ঝগড়া হয়েছিল? ওই ছেলেটা। ভালো তো, গোপনে রিলেশনও করিস নাকি? তুমি কি পাগল? আমি রিলেশন করব, তাও আবার এমন ছেলের সাথে? ঝগড়াটে ছেলে আমি দু চোখে সহ্য করতে পারি না। এই ছেলে যখন গত বছরের কথা মনে করিয়ে দিল তখন ইচ্ছে করছিল ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেই। অবশ্য তুমি না আসলে মেরেই দিতাম। তোর কেমন ছেলে পছন্দ বল, খুঁজে দেখব নে। আমার শান্তশিষ্ট ছেলে পছন্দ, যে আমার সব কথা মানবে, আমার সাথে কখনো রাগ করবে না, কিন্তু আমার দিকে কেউ কুনজর দিলে সে ওই জায়গাতেই তাকে মেরে আধমরা করে দিবে। তার চোখে আমি হব বিশ্বসুন্দরী, বাকি মেয়েরা হবে পেতনি। তাজ হেসে বলল, উপরে দেখতো কি? নওমী তাকিয়ে বলল, আকাশ। কেন? তোর স্বপ্নের প্রেমিক এখনও আকাশে। নওমী ফুঁস করে বলে উঠল, দেখো, একদিন আমার টানে আকাশ ছেড়ে উড়ে উড়ে আসবে। তাজ উচ্চস্বরে হেসে বলল, হ্যাঁ, কাক হয়ে। নওমী রাগে তাজের হাতে চিমটি কেটে বলল, তুমি আসলেই একটা ফাজিল। আমি ফাজিল হলে তুই কি? আমি ভদ্রমে মুস্কান। আচ্ছা। রাত 9টার দিকে নীলুর কল আসছে। তাজ কল রিসিভ করতেই নীলু বলল, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে আমাকে? কেন, কি হয়েছে? আব্বু আমার কথা মানতেছে না। তুমি যেভাবেই হোক ম্যানেজ করো। আমি কাল তোমাদের বাসায় আসি? তুমি একা আসলে হবে না, তাছাড়া তুমি তো বেকার। তাজের মেজাজ খারাপ হয়ে গেছে, রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, যখন রিলেশন করেছিলে তখন কি আমি চাকরিজীবী ছিলাম, নাকি কোনো মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলাম? বন্ধুত্বের সম্পর্কটাকে তুমি নিজে থেকে রিলেশনে টেনে নিয়েছ। তখন তোমার পরিবার কোথায় ছিল? তখন যে বারবার বলেছিলাম চাকরির আগ পর্যন্ত আমার পাশে থাকতে হবে, কথা কানে যায়নি? এখন উঠতে বসতে বিয়ে বিয়ে করে মাথা খেয়ে নিচ্ছ। চাকরি কি আমার বাপের সম্পত্তি যে বললাম আর দিয়ে দিল? নীলু কিছু না বলেই কল কেটে দিয়েছে। তাজও ফোন বন্ধ করে রাগে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরেই আন্নি পড়তে আসছে, বাটিতে পুডিং নিয়ে আসছে। তাজকে ডাকতেই তাজ বলে উঠল, আজ তোকে পড়াতে পারবো না, বাসায় যা। আচ্ছা, কিন্তু আপু তোমার জন্য পুডিং পাঠিয়েছে, দরজা খুলে এটা রাখো। আমি খাবো না, নিয়ে যা। আমি কি নিচে রেখে যাব? যদি দারদা খেয়ে ফেলে? বাসায় নিয়ে যা, আমি খাবো না। আপু যে বলল। আন্নি, আমি বের হলে কিন্তু খুব খারাপ হবে। আন্নি সঙ্গে সঙ্গে চলে গেছে। বাসায় গিয়ে নওমীকে বলতেই নওমী রাগে কটমট করতে শুরু করেছে। নিজের ফোন থেকে তাজের নাম্বারে কল দিতেই দেখলো ফোন বন্ধ। নওমীর মেজাজ আরও বেশি খারাপ হলো। আগে নওমী পুডিং বানালে তাজ কাউকে দিতেই চাইতো না, বেশি অর্ধেকটা নিজে খেয়ে বাকিটা সবার জন্য রাখতো। তাই তাজ নওমী আলাদা করে তাজের জন্য একটা পুডিং বানিয়েছে, অথচ তাজ খেয়েও দেখলো না। নওমীর আগে গজগজ করে পুডিং নিয়ে তাজদের বাসায় আসছে। তাজের আম্মু ড্রয়িং রুমে বসেছিলেন। নওমীকে রাগের বাসায় ঢুকতে দেখেই চিন্তিত স্বরে জানতে চাইল, তুই এত রেগে আসছিস কেন? তোমার ছেলে আমাকে অপমান করেছে, আমার কষ্টের কি কোনো মূল্য নেই? এর বদলা আমি নিয়েই ছাড়ব। নওমী তাজের রুমে দরজা ধাক্কা দিচ্ছে। তাজ ভেতর থেকে রাগে বলল, আমাকে বিরক্ত করো না। নওমী এবার জোরে চেঁচালো, দরজা না খুলে তোমার কপালে শনি আছে। তুমি আমার পুডিংকে অপমান করেছ, দরজা তোমাকে খুলতেই হবে। তাজ বাধ্য হয়ে দরজা খুলে দিল, কারণ বাড়িতে আব্বু আছে।
ওনার কানে নওমির চিৎকারের শব্দ গেলে যাচ্ছে তাই কাণ্ড হবে। দরজা খুলতেই নওমি মুচকি হাসল। তাজের শুকনো চোখ মুখে দেখে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? কিছু না। খাওনি কিছু? খিদে নেই, দে তোর পুডিং, পরে খেয়ে নিব। না না, এটা সম্ভব না। তোমার কি হয়েছে না জেনে আমি যাচ্ছি না। তুমি এখন আমার সামনে পুডিং খাবে, তারপর কি হয়েছে বিস্তারিত বলবে। তাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুডিং হাতে নিয়ে বিছানায় বসে পুডিং খাচ্ছে। নওমি সামনেই চেয়ারে হেলান দিয়ে বসে আছে। চলবে।